গল্পের নাম বৃষ্টিস্নাত বাগানবিলাস। লেখিকা ফাতেহা নূর। পর্ব ৭। তখন মেহরাজ সবে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। তবে পড়াশোনা থেকে বেশি মনোভাব ছিল তার গানের উপর। ছোটবেলা তার মা সোফিয়া শেখ এর থেকে শুনেছে তার বাবা তার মায়ের ভার্সিটির সিনিয়র ছিল। তার মা নানান প্রোগ্রামে গান গাইতেন, এর থেকে তার বাবার সাথে প্রেমের সূচনা। বাবার উদাত্ত কণ্ঠ আর মায়ের মিষ্টি সুরের সেই মেলবন্ধনই হয়তো মেহরাজের রক্তে গানের এক আদিম তৃষ্ণা বুনে দিয়েছিল। কিন্তু মেহরাজ যখন একটু একটু করে বুঝতে শিখল, তখন দেখল জাইন পরিবারের এই বিশাল সাম্রাজ্য, ব্যবসার এই নিশ্ছিদ্র দেওয়াল আর বাবা মিরাজ জাইনের করা অনুশাসন সবকিছুই সুরের একদম বিপরীত। মিরাজ জাইন কখনোই চাননি তার বড় ছেলে কোনো নৌটঙ্কি বা বোহেমিয়ান স্বভাবের মানুষ হোক। জাইন গ্রুপের ভবিষ্যৎ কাণ্ডারিকে হতে হবে পাথরের মতো শক্ত, হিসেবি আর কঠোর। তাই মেহরাজ যখন লুকিয়ে গিটার কিনল, ঘরের দরজা বন্ধ করে রাতভর কর্ড সাধতে লাগল, তখন থেকেই বাবার সাথে তার দূরত্বের দেয়ালটা চড়া হতে শুরু করল। মেহরাজের মনে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারের সেই এক বৃষ্টির রাতের কথা। ঠিক আজকের মতোই আকাশ ভেঙে বৃষ্টি নামছিল জাইন ভিলাসের ছাদে। মেহরাজ পড়ার টেবিল ছেড়ে গিটারে হাত দিয়েছিল। একটা নীল আলো জ্বালিয়ে সে মনের সুখে গাইছিল তার নিজের বাঁধা একটা গান। সুরের মাঝে সে এতটাই ডুবেছিল যে কখন তার ঘরের দরজা খুলে বাবা এসে পেছনে দাঁড়িয়েছেন সে টেরও পায়নি। এসব ফালতুপনা করার জন্য তোমাকে আমি এত দামি কলেজে ভর্তি করাইনি, মেহরাজ। বাবার সেই বজ্রকণ্ঠের হুঙ্কারে মেহরাজের আঙুলগুলো গিটারের তারে থমকে গিয়েছিল। মিরাজ জাইন এক ঝটকায় মেহরাজের সাধের গিটারটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে দুটুকরো করে দিয়েছিলেন। সেই ভাঙা কাঠের শব্দটা মেহরাজের কিশোর বুকে সেদিন একটা স্থায়ী ক্ষত তৈরি করেছিল। সেদিন মেহরাজ কোনো কাঁদেনি, বাবার মুখের উপর একটা কথাও বলেনি। কিন্তু তার ভেতরের চঞ্চল, সুরপাগল ছেলেটা যেন ওই ভাঙা গিটারটার সাথেই মরে গিয়েছিল। সেই ভাঙা গিটারের টুকরোগুলো মেঝেমায় ছড়িয়ে ছিটিয়েছিল, ঠিক যেমন করে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মেহরাজের রঙিন কৈশোরের সবটুকু স্বপ্ন। মিরাজ জাইন রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও মেহরাজ বহুক্ষণ জোনাক নীল আলোটার নিচে ঠায় দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ল না, কিন্তু বুকের ভেতরটা যেন এক লহমায় মরুভূমি হয়ে গেল। সে ধীর পায়ে মেঝেতে বসে ভাঙা গিটারটার একটা অংশ তুলে নিল। কাঠের তীক্ষ্ণ ফালিটা তার হাতের তালুতে বিঁধে চামড়া চিরে রক্ত বেরিয়ে এল, অথচ মেহরাজের মুখে কোনো যন্ত্রণার রেখা ফুটল না। জেদ আর অভিমানের এক তীব্র কালকেউটে যেন তখন তার পুরো অস্তিত্বে বিষ ঢালতে শুরু করেছে। কিন্তু নিয়তি হয়তো মেহরাজের উপর আরও বড় কোনো আঘাত হানার জন্য ওতো পেতে বসেছিল। এই চরম একাকিত্ব আর বাবার সাথে দূরত্বের দিনগুলোতে মেহরাজের একমাত্র আশ্রয়, একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিলেন তার মা সোফিয়া শেখ। বাবার পাথুরের শাসনের বিপরীতে মায়ের এই নরম সুবাসটুকুই মেহরাজকে জাইন ভিলাসে টিকিয়ে রেখেছিল। মায়ের কাছে মাথা রেখেই সে তার সমস্ত নাবলা কষ্টগুলো ভুলে যেত। বেশ কিছুদিন ধরেই সোফিয়া শেখের শরীরটা ভালো যাচ্ছিল না। সারাক্ষণ ক্লান্ত থাকা, হালকা জ্বর আর হঠাৎ হঠাৎ তীব্র ব্যথায় তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। মিরাজ জাইন যখন তাকে দেশের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করালেন, তখন যে রিপোর্টটা এল তা জাইন ভিলাসের উপর যেন আক্ষরিক অর্থেই আকাশ ভেঙে পড়ার মতো ছিল। সোফিয়া শেখের 3rd স্টেজের ব্লাড ক্যান্সার। ডাক্তাররা অত্যন্ত নিচু গলায় এক বুক অসহায়ত্ব নিয়ে মিরাজ জাইন আর মেহরাজকে জানিয়ে দিলেন, চিকিৎসা হয়তো চলবে, কিন্তু সোফিয়া শেখের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আর মাত্র বড়জোর কয়েকটা মাস এই পৃথিবীর আলোবাতাস পাবেন। এর কয়েক মাস পরেই তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। মায়ের মৃত্যুর সেই অভিশপ্ত রাতটা জাইন ভিলাসের দেয়ালে দেয়ালে যেন এক অনন্ত হাহাকার লিখে দিয়ে গিয়েছিল। হাসপাতালের আইসিইউর বাইরে যখন ডাক্তার এসে মেহরাজের কাঁধে হাত রেখে মাথা নাড়লেন, তখন 17 বছর বয়সী সেই কিশোরের পায়ের তলা থেকে পুরো পৃথিবীটা সরে গিয়েছিল। চোখের সামনে সাদা চাদরে ঢাকা মায়ের নিথর দেহটা দেখার পর মেহরাজ একটা বারের জন্যও চিৎকার করে কাঁদেনি, বাবার মতো কান্নায় ভেঙে পড়েনি। সে শুধু মায়ের ঠান্ডা, অবশ হয়ে যাওয়া হাত দুটো নিজের গালে চেপে ধরে পাথরের মতো বসে রইল। তার জীবনের একমাত্র বেস্ট ফ্রেন্ড, তার সুরের আকাশ, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাকে একলা ফেলে জাইন ভিলাস থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিলেন। মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর থেকেই মেহরাজের জীবনের আসল অন্ধকার অধ্যায়টা শুরু হল। দিনের পর দিন ঘরে নিস্তব্ধতা। বাবা মিরাজ জাইন স্ত্রীর শোকে নিজেকে আরও বেশি ব্যবসার ব্ল্যাক হোলে ডুবিয়ে দিলেন, আর মেহরাজ হয়ে পড়ল এক সম্পূর্ণ অভিভাবকহীন, দিশেহারা একাকী নাবিক। মায়ের রুমের দিকে তাকালেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে আসত।
এই তীব্র, দমবন্ধ করা মানসিক যন্ত্রণা আর একাকিত্ব থেকে মুক্তি পেতে মেহরাজ জাইন এবার পুরোপুরি ডুবে গেল এক বিষাক্ত ব্ল্যাক হোলে। রাতের অন্ধকার নামলেই সে জাইন ভিলাসের ছাদের নির্জন কোণায় গিয়ে বসত। তার এক হাতে থাকত জ্বলন্ত দামি সিগারেট, আর পাশে পড়ে থাকত বিদেশি অ্যালকোহলের বোতল। যে ছেলেটা কোনোদিন এসবের ধারেকাছেও যায়নি, সে আজ নিজের ভেতরের হাহাকার আর মায়ের স্মৃতিকে ভুলতে তীব্র নেশার সাগরে নিজেকে সঁপে দিল। মদ আর মাদকের সেই মরণনেশা যখন মেহরাজের শিরায় শিরায় ছড়িয়ে পড়ত, তখন তার বাদামি চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠত। নেশার ঘোরে সে আকাশের দিকে তাকিয়ে শূন্যে হাত বাড়াত, যেন তার সোফিয়া শেখ উপর থেকে হাত বাড়িয়ে তার মেহুকে ডাকছেন। রাতের পর রাত অনাহারে থেকে, কেবল তরল বিষ পেটে চালান করে সে নিজের শরীর আর মনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে লাগল। নেশার চরম মুহূর্তে যখন চোখের সামনে চারপাশটা ঝাপসা হয়ে আসত, তখন সে ছাদের রেলিং ধরে ফুপিয়ে কেঁদে উঠত আর চিৎকার করে বলত, কেন চলে গেলে মা? তুমি ছাড়া এই নরকে আমি কার জন্য বাঁচব? দেখো তোমার মেহু আজ কত বড় অপরাধী হয়ে গেছে। ছেলের এই ধ্বংসাত্মক রূপ মিরাজ জাইনের চোখে পড়েনি তা নয়, কিন্তু ততদিনে বাবা আর ছেলের মাঝের দূরত্বের দেয়ালটা এতটাই উঁচু হয়ে গেছে যে কেউ কারো দিকে হাত বাড়ানোর সাহসটুকুও পেত না। মেহরাজের এই অবাধ্যতা আর উশৃঙ্খলতা দেখে মিরাজ জাইন তাকে শোধরানোর বদলে তার উপর আরও কঠোর শাসনের বেড়াজাল বুনে দিলেন। বাবার সেই কড়া চাউনি আর শাসন মেহরাজের ভেতরের জেদটাকে আরও শতগুণ বাড়িয়ে দিল। এইভাবে টেনেটুনে মেহরাজ কোনো রকমে এইচএসসি পরীক্ষা দিল। যদিও ভালো নম্বর পায়নি, তারপরেও মিরাজ জাইন টাকার জোরে তাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিল। ভার্সিটির প্রথম দিন থেকেই মেহরাজ ছিল একদম একা, একরোখা আর ভীষণ গম্ভীর। তার ধবধবে ইস্ত্রি করা শার্ট, চোখে কালো সানগ্লাস আর বুক পকেটে গোজা দামি সিগারেটের প্যাকেট দেখে প্রথম প্রথম অনেকেই তার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে এসেছিল। বিশেষ করে ক্লাসের মেয়েরা জাইন গ্রুপের এই রাজপুত্রকে নিজেদের বৃত্তে টানার জন্য কম চেষ্টা করেনি। কিন্তু মেহরাজের সেই বরফশীতল চাউনি আর রুক্ষ ব্যবহারের সামনে এসে সবাই কেমন যেন থমকে যেত। সে ক্লাসে আসত একদম পেছনের বেঞ্চে বসার জন্য, প্রফেসরের লেকচার শেষ হতে না হতেই সবার আগে ক্লাস থেকে বেরিয়ে যেত। তার এই অহংকারী আর একাকী অবয়বের কারণে পুরো ডিপার্টমেন্টে খুব দ্রুতই তার নাম হয়ে গেল দ্য কোল্ড প্রিন্স। শুরুতে যে ছেলেটা ক্লাসের এক কোণে পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে থাকত, সেই দ্য কোল্ড প্রিন্স নামটাই ক্যাম্পাসে এক অন্যরকম উন্মাদনার সৃষ্টি করল। লাল ইটের কার্জন হল কিংবা মল চত্বরের ছায়ায় মেহরাজের এই ধরাছোঁয়ার বাইরে থাকা রূপটাই তাকে রাতারাতি ফেমাস করে তুল। বিশেষ করে ক্যাম্পাসের মেয়েদের মাঝে মেহরাজকে নিয়ে কৌতূহলের শেষ ছিল না। তার গম্ভীর চাউনি, পকেটে হাত গুজে হাঁটার রাজকীয় ভঙ্গি আর চারপাশের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার এই ড্যামকেয়ার অ্যাটিটিউড যেন এক তীব্র চুম্বকের মতো সবাইকে আকর্ষণ করত। মেহরাজ কিন্তু কাউকেই পাত্তা দিত না। বন্ধুদের আড্ডা বা ক্লাসমেটদের শত অনুরোধের পরও সে নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করত। কিন্তু তার এই কঠিন দেয়ালটা ভেঙে গেল ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানের দিন, এক জমকালো ডিপার্টমেন্টাল কালচারাল ফাংশনে। সেদিন অনুষ্ঠান শেষের দিকে হঠাৎ করেই এক সিনিয়র ভাই স্টেজে উঠে মেহরাজের নাম অ্যানাউন্স করে বসল। আসলে জাইন গ্রুপের বড় ছেলের গানের প্রতি পুরনো ভালো লাগার কথা দু-একজন কোনোভাবে জেনে ফেলেছিল এবং মেহরাজকে সবার সামনে কিছুটা অপ্রস্তুত করতেই এই চাল চালা হয়েছিল। পুরো অডিটোরিয়াম জুড়ে তখন মেহরাজের নাম ধরে স্লোগান উঠছে। মেহরাজ প্রথমে তার চিরচেনা করা চাউনিতে সিনিয়রের দিকে তাকাল। তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল, বাদামি চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠল। স্টেজের লাইটের আলোয় তার অবয়বটা তখন ঠিক এক হিংস্র সিংহের মতো লাগছিল। সে চাইলে এক ঝটকায় অডিটোরিয়াম থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু তার ভেতরের সেই আদিম জেদটা তাকে থামিয়ে দিল। মেহরাজ জাইন কখনো কারো চ্যালেঞ্জের মুখে পিছু হটে না। ধীর পায়ে অত্যন্ত অহংকারী ভঙ্গিতে স্টেজে উঠে এল। ব্যাকস্টেজে থাকা একটা গিটার এক ঝটকায় নিজের হাতে তুলে নিল। গিটারটা ছোঁয়া মাত্রই মেহরাজের বুকের ভেতর ৩ বছর আগে বাবার ভেঙে ফেলা সেই প্রথম গিটারটার কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। অডিটোরিয়ামের পিনপতন নীরবতার মাঝে মেহরাজ স্টুলটায় বসল। গিটারের তারে তার লম্বা আঙুলগুলো ছোঁয়াতেই এক অদ্ভুত, বিষণ্ণ আর তীব্র সুরের ঝঙ্কার বাতাসে ভেসে বেড়াল। প্রোগ্রাম শেষ হওয়ার আগেই মেহরাজ তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে লাগল। সোফিয়া শেখ মারা যাবার পর তার সবচেয়ে বড় দায়িত্ব হল তার ছোট ভাই এর দেখাশোনা করা। মা মেহরাজকে বলে গিয়েছিলেন আবরাজকে যেন নিজের ছেলের মতো দেখাশোনা করে বড় করে তোলে, কখনো যাতে মায়ের অভাবটা বুঝতে না দেয়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই এক বৃষ্টি মেহরাজের প্রচুর অপছন্দের।
কিন্তু এখন মেহরাজ বাড়ি যেতে দেরি করলে, আবরাজ স্কুল থেকে ফিরে তাকে না দেখলে কান্না করবে। তার উপর আজকে এনেছে বাইক। বাইকে স্টার্ট দিতেই ইঞ্জিনটা এক গর্জন করে উঠল। মেহরাজ হেলমেটটা মাথায় লাগিয়ে বাইকটা নিয়ে ক্যাম্পাসের মেইন গেট দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। ঠিক তখনই আকাশ ভেঙে নামল ঝিরিঝিরি বৃষ্টি। এই এক বৃষ্টি মেহরাজের এখন চরম অপছন্দের। এই বৃষ্টির ফোঁটাগুলো যখন তার শরীরে এসে বিঁধছে। কিন্তু এখন বৃষ্টির দিকে মনোযোগ দেওয়ার মতো বিলাসিতা মেহরাজ জাইনের নেই। তার ডান হাত বাইকের এক্সিলারেটর আরও জোরে মুচড়ে দিল। স্পিডোমিটারের কাঁটা ৮০ পার হয়ে ৯০-এর ঘরে গিয়ে ঠেকল। সোফিয়া শেখ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে মেহরাজের কাঁধে যে সবচেয়ে বড় পবিত্র দায়িত্বটা দিয়ে গিয়েছিলেন, তা হল তার ছোট ভাই আবরাজ। মায়ের সেই শেষ কথাগুলো মেহরাজের অবশ মস্তিষ্কেও চাবুকের মতো অনবরত বাড়ি মারে। মেহু, আমার আবরাজকে তুই তোর নিজের ছেলের মতো আগলে রাখিস বাবা। ও যেন কখনো মাতিহারা হওয়ার কষ্টটা টের না পায়। মায়ের মৃত্যুর পর থেকে মেহরাজ নিজের জীবনের সমস্ত আলো বিসর্জন দিলেও আবরাজের উপর একটা চিলতে অন্ধকারও সে পড়তে দেয়নি। তার করা হিটলারি শাসনের আড়ালে যে আবরাজের প্রতি এক অগাধ, পিতিসুলভ ভালোবাসা লুকিয়ে আছে, তা কেবল মেহরাজ জাইন নিজেই জানে। মাঝ রাস্তায় গিয়ে পড়ল এক বড় জ্যামে, তার উপর বৃষ্টি ঝাপটা এসে তার পুরো শরীর ভিজিয়ে দিচ্ছে। মেহরাজের ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। এভাবে ভিজতে থাকলে রাতে যে তার ধুম জ্বর আসবে, তা সে খুব ভালো করেই জানে। কিন্তু সেই জ্বরে কপালে হাত বুলিয়ে দেওয়ার মতো, এক গ্লাস গরম দুধ মুখে তুলে দেওয়ার মতো এই বিশাল পৃথিবীতে কি আজ কেউ বেঁচে আছে? মায়ের মৃত্যুর পর জাইন ভিলাসের ওই ৪ দেওয়ালে সে স্রেফ একটা দায়িত্ব পালন করা রোবট। তার খেয়াল রাখার মতো তার নিজের বলতে তো কেউ নেই। শরীরটা অতিরিক্ত ঠান্ডায় কাঁপতে শুরু করতেই মেহরাজ আর কোনো ঝুঁকি নিল না। বাইকটা কোনোমতে ঘুরিয়ে রাস্তার একপাশে ফুটপাতের ধারে একটা বন্ধ দোকানের শেডের নিচে এনে দাঁড় করাল। ডাবল স্ট্যান্ড করে বাইকটা পার্ক করেই সে এক ঝটকায় মাথার ভারী কালো হেলমেটটা খুলে ফেল। মেহরাজ তার ডান হাত দিয়ে ভেজা চুলগুলো পেছন দিকে ঠেলে দিল। মাথার অবাধ্য চুল থেকে বৃষ্টির জল ছিটকে পড়ল চারপাশের বাতাসে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রুমালটা বের করার জন্য মাথাটা তুলতেই তার বাদামি চোখের মণি দুটো এক নিমেষে স্থির হয়ে গেল। সামনের সব ঝাপসা দৃশ্যপট যেন এক লহমায় উধাও হয়ে গেল। রাস্তার ঠিক উল্টো পাশে একটা পুরনো একতলা বাড়ির ছাদ বেয়ে নিচে নেমে এসেছে এক বিশাল, সতেজ বাগানবিলাস গাছ। গোলাপি আর বেগুনি ফুলে ছেয়ে থাকা সেই গাছটার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মেয়েটার পরনে এক্কেবারে কচি কলাপাতা সবুজ রঙের একটা পাতলা শাড়ি। এক সাইডে লম্বা আঁচল আর আরেক সাইজে বাদামি রঙের একটা চাদর পেঁচিয়ে আছে। তাতে শরীরের কোনো অঙ্গ দেখার উপায় নেই। কালো চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে। ঝিরিঝিরি বৃষ্টিতে শাড়ির আঁচলটা কোমরে গোজা, আর তার ডাগর ডাগর দুটো চোখ আকাশের দিকে তাক করা। মেয়েটা তার ২ পায়ের পাতায় ভর দিয়ে, হাত দুটো উপরের দিকে বাড়িয়ে দিয়ে অনবরত চেষ্টা করে যাচ্ছে বাগানবিলাসের একটা নিচু ডাল থেকে এক গুচ্ছ ফুল পেরে নিতে। কিন্তু প্রতিবারই সে সামান্যর জন্য নাগাল পাচ্ছে না, আর ডালটা নড়ে উঠে একঝাঁক বৃষ্টির জল তার স্নিগ্ধ শ্যামলা মুখে এনে আছড়ে ফেলছে। আর তাতেই মেয়েটা চোখ দুটো পিটপিট করে বন্ধ করে এক অদ্ভুত মায়াবী ভঙ্গিতে হাসছে। মেহরাজ যখন মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন তার পাশে থাকা একটা মেয়ে চিৎকার করে বলল, ইমতাহা, বৃষ্টিতে ভিজে জ্বর বেঁধে যাবে। ফুল পরে নেওয়া যাবে তো, এখানে আয়। ইমতাহা! মেহরাজের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কের কোণে নামটা যেন এক তীব্র তরঙ্গের সৃষ্টি করল। শব্দটা তার কানে পৌঁছানো মাত্রই বুকের ভেতরের কোনো এক গোপন তারে আচমকা এক টান লাগল। সে পলকহীন চোখে তাকিয়ে রইল রাস্তার ওপারে। সেদিকের পুরনো একতলা বাড়ির ছাদ থেকে ঝুলে পড়া বাগানবিলাসের ডালটা তখনও বাতাসে দুলছে। আর তার নিচে দাঁড়িয়ে থাকা কলাপাতা সবুজ শাড়ির মেয়েটি, যার নাম ইমতাহা। সে পাশের শেড থেকে ডেকে ওঠা মেয়েটার দিকে মুখ ফিরিয়ে তাকাল। তারপর আবার ইমতাহা নামক মেয়েটার দিকে তাকাল। কোমর ছাড়িয়ে যাওয়া ভেজা কালো চুলের গোছা পিঠের উপর সাপের মতো লেপ্টে আছে। সে চুলে হাত দিয়ে এক ঝটকানি মেরে আবার সেই বান্ধবীর দিকে তাকিয়ে নাক কুঁচকে মিষ্টি করে হাসল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই। আসছি সিনথিয়া। আর একটা মাত্র ফুল, জাস্ট এই একটা পেরেই আসছি। ইমতাহার কণ্ঠস্বর ঝিরিঝিরি বৃষ্টির শব্দের উপর দিয়ে ভেসে এসে মেহরাজের ভেজা বুকে আছড়ে পড়ল। কণ্ঠটা চিলচিৎকার বা চড়া নয়, বরং বৃষ্টির প্রথম ফোঁটার মতোই তরল আর ধারালো। মেহরাজ হেলমেটটা পরে গ্লাস তুলে নিল। তারপর আবার মেয়েটার দিকে তাকিয়ে দেখল, সে আবার ২ পায়ের পাতায় ভর দিয়ে লাফিয়ে উঠে এবার সত্যি সত্যিই এক গুচ্ছ বেগুনি বাগানবিলাস ছিঁড়ে নিল।
ফুলটা হাতে পেয়েই তার মুখে যে যুদ্ধজয়ের হাসি ফুটে উঠল তা দেখে দোকানের শেডের নিচে দাঁড়িয়ে থাকা মেহরাজ জাইনের ঠোঁটের কোণেও এক অদ্ভুত অচেনা প্রশান্তির রেখা ফুটে উঠল, যা কেউ দেখল না। বিগত ৩টি বছর ধরে মেহরাজ যে তীব্র বিষাক্ত ব্ল্যাক হোলে নিজেকে তিল তিল করে পুড়িয়ে মারছিল, যেখানে মদের তীব্র ঝাঁজ আর সিগারেটের ধোঁয়া ছাড়া কোনো অনুভূতি ছিল না, আজ সেই পাথুরে হৃদয়ে এই মেয়েটা এক পশলা তাজা বাতাস এনে দিল। মেহরাজ নিজের অজান্তেই বাইকের হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরল। তার বাদামি চোখের মণি দুটো তখনও ইমতাহার প্রতিটা নড়াচড়া নিখুঁতভাবে ফ্রেমবন্দি করে নিচ্ছে। মেহরাজ টের পাচ্ছে তার বুকের মধ্যে কিছু গানের লিরিক্স ভাজছে। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে উড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। মেয়েটা দৌড়ে এসে মেয়েটার পাশে দাঁড়াল। তবে তারা একই ছাউনিতে। ইমতাহা পাশে থাকা বান্ধবীকে বলল, আমার বাগানবিলাস ফুল ভীষণ পছন্দ। বাবাকে বললে আনে না। এই ডালটা বাগানে বসালে সুন্দর গাছ উঠবে। মেহরাজ মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল কথাগুলো। ইমতাহার সেই প্রাণোচ্ছল কণ্ঠের প্রতিটি শব্দ যেন কোনো এক অভিজ্ঞ জাদুকরের মতো তার জমানো অন্ধকারের গায়ে আলো ছড়িয়ে দিচ্ছে। মেয়েটা তখনও তার বান্ধবী সিনথিয়ার পাশে দাঁড়িয়ে নিজের ভেজা শাড়িটা আলতো করে ঝাড়ছে আর পরম যত্নে বুকের কাছে আগলে রেখেছে সেই সদ্য ছেঁড়া বেগুনি বাগানবিলাসের ডালটা। সিনথিয়া নামক মেয়েটা বলল, সব বাদ। তুই ভার্সিটিতে গান গাওয়া ছেলেটাকে দেখেছিস? আমাদের জুনিয়র। বাট শুনেছি সো হট অ্যান্ড কণ্ঠ যেন কেকে। আজকাল বাচ্চাদের প্রেমে পড়ছিস? সিনথিয়া তখনও উত্তেজনায় ফুটছে। শাড়ির ভেজা আঁচলটা ঠিক করতে করতে সে বলল, আরে দূর। জুনিয়র তো কি হয়েছে? তুই ওনার অ্যাটিটিউড দেখিসনি ইমু? পুরো অডিটোরিয়াম কাঁপিয়ে দিয়ে চলে গেল। যদিও অন্ধকারে চেহারা তেমন দেখতে পাইনি, তবে শুনেছি সেই। আর গানটা, উফ, আমার তো এখনও গায়ে কাটা দিচ্ছে। একদম কেকের মতো সেই হাহাকার আর টান। আর ৩ বছরের ছোট জাস্ট। ৩ বছর কোনো বয়স হল? আর এমনিতেও অনেক ফেমাস। আমি তো কোনো দিন নাম শুনিনি। আমার থেকেও ফেমাস। একদিন ধরে র্যাক দিবনে। সিনথিয়া এবার উত্তেজিত কণ্ঠে বলল, তোকে মেরে উড়িয়ে দিবে। ওই ছেলে ভার্সিটির প্রথম দিন এসেই একটাকে হসপিটালে পাঠিয়েছিল। র্যাক দেওয়ার নামে ওর মায়ের ব্যাপারে খারাপ কথা বলছিল বলে। আর শুনেছি ড্রাগ ও নেয়। সিনথিয়ার মুখ থেকে শেষ বাক্যটা বের হওয়া মাত্রই তাদের উপারে দাঁড়ানো মেহরাজের পুরো শরীর যেন এক লহমায় বরফ হয়ে গেল। হেলমেটের ডার্ক ভাইজারের পেছনের বাদামি চোখ দুটোতে এক হিংস্র, রক্তাক্ত চাউনি ফুটে উঠল। চোয়ালের পেশিগুলো এতটাই শক্ত হয়ে গেল যে দাঁতে দাঁত চাপার কিরমির শব্দটা তার নিজের কানেই প্রতিধ্বনিত হল। ভার্সিটির প্রথম দিনের সেই ঘটনাটা তার চোখের সামনে ভেসে উঠল। ভার্সিটির প্রথম দিন ক্লাসের দিকে যাচ্ছিল। তখন কিছু সিনিয়র এসে তার কলার চেপে ধরেছিল। সাধারণ র্যাগিং হলে হয়তো মেহরাজ তার স্বভাবসুলভ উদাসীনতায় এড়িয়ে যেত। কিন্তু যখনই তারা মাতৃহারা ছেলেটার ক্ষতবিক্ষত বুকে পাড়া দিয়ে তার মাকে নিয়ে নোংরা ইঙ্গিত করেছিল, মেহরাজের ভেতরের পিশাচটা জেগে উঠেছিল। সেদিন সে হিতাহিত গান হারিয়ে একাই ৪-৫ জনকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছিল, যার মধ্যে লিডারকে আইসিইউতে পাঠাতে হয়েছিল। জাইন গ্রুপের ক্ষমতার জোরে কেস ধামাচাপা পড়লেও ক্যাম্পাস সেদিন চিনেছিল দ্য কোল্ড প্রিন্স আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সিনথিয়ার কথা শুনে ইমতাহা একটু থমকে গেল। এতক্ষণ তার মুখে যে চঞ্চল, মায়াবী হাসিটা ছিল তা এক নিমেষে উধাও হয়ে এক অদ্ভুত গাম্ভীর্য ভর করল। সে তার হাতের বাগানবিলাসের ডালটার দিকে তাকাল, তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে খুব ধীরস্থির অথচ ভারী গলায় বলল, যে ছেলেটা তার মাকে নিয়ে খারাপ কথা বলায় কাউকে হসপিটালে পাঠিয়ে দেয়, সে উশৃঙ্খল হতে পারে সিনথিয়া, কিন্তু সে খারাপ মানুষ নয়। তবে ড্রাগস, মদ এইগুলো আমার ভীষণ অপছন্দ। আল্লাহ হেদায়েত দিক ওকে। মনে কষ্ট থাকলে সারাদিন নামাজে পড়ে থাকবে, তা না করে ভবিষ্যৎ নষ্ট করছে। কিছুক্ষণ থেমে আবার বলল, এই তোর ক্রাশের নমুনা? এইসব মদখোর ছেলেদের আমি ভীষণ ঘৃণা করি। ইমতাহার শেষ বাক্যটি যেন ঝিরিঝিরি বৃষ্টির শব্দের চেয়েও তীব্র বেগে এসে মেহরাজের বুকের ঠিক মাঝখানটায় বিঁধল। এতক্ষণ তার মনে যে প্রশান্তির মৃদু বাতাস বইছিল তা এক পলকে এক বিষাক্ত কালবৈশাখী ঝড়ে রূপ নিল। হেলমেটের ভেতর মেহরাজের বাদামি চোখ দুটো পাথরের মতো নিশ্চল হয়ে গেল। সিনথিয়া ইমতাহার অমন কঠোর মন্তব্য শুনে একটু দমে গেল। সে ইমতাহার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আরে চল তো, তোর এই ওয়াজ এখন বন্ধ কর। এমনিতেই লেট হয়ে গেছে, আর এখানে দাঁড়িয়ে এইসব বোহেমিয়ান ছেলেদের গল্প করে লাভ নেই।
ইমতাহা মাথা নাড়িয়ে মেহরাজ যেদিকে দাঁড়িয়ে সেই দিকে এগিয়ে গেল। কারণ দোকান থেকে বেরোনোর পথ একটাই। ওদেরকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মেহরাজের বুকের ভেতরটা আচমকা ওল্টপাল্ট হয়ে গেল। এক তীব্র মানসিক অস্থিরতা আর তাড়াহুড়োয় মেহরাজ নিজেকে আড়াল করার জন্য 2 পা পিছিয়ে যেতে চাইল। কিন্তু পেছনের ভেতরের ফুটপাতটা যে বৃষ্টির জলে পিচ্ছিল হয়েছিল তা তার খেয়ালে ছিল না। পেছাতে গিয়েই তার বুট জুতো জোড়া বিশ্রীভাবে পিছলে গেল। নিজেকে সামলাতে সে অবচেতনভাবেই পাশে রাখা ভারী স্পোর্টস বাইকটার হ্যান্ডেলটা খপ করে ধরতে গেল। কিন্তু ততক্ষণে তার শরীরের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মেহরাজের পুরো শরীরের ওজনের সাথে ভারী বাইকটাও একই সাথে কাত হয়ে ধপাস করে নিচে পড়ে গেল। মেহরাজের মাথাটা গিয়ে সজোরে আঘাত করল ফুটপাতের ধারালো লাইটপোস্টের লোহার গোড়াটায়। একটা ভোঁতা, কর্কশ শব্দ হল। মাথায় তীব্র আঘাত লাগার সাথে সাথে মেহরাজের চোখের সামনে পুরো পৃথিবীটা যেন এক লহমায় চড়কগাছের মতো ঘুরতে লাগল। একটা তীব্র কালচে অন্ধকার তার চারপাশ থেকে ধেয়ে আসতে চাইল। হেলমেটের ডার্ক ভাইজারের একপাশটা ভেঙে ছিটকে গেছে, আর কপাল চিরে উষ্ণ, লাল রক্ত টুপটুপ করে মিশে যেতে লাগল ফুটপাতের নোংরা বৃষ্টির জলের সাথে। হঠাৎ এই বিকট শব্দে ইমতাহা আর সিনথিয়া দুজনেই চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। শেডের নিচে আস্ত একটা বাইকসহ একজন মানুষকে ওভাবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে ইমতাহার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সিনথিয়ার হাত এক ঝটকায় ছেড়ে দিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, সিনথিয়া! দেখো, উনি পড়ে গেছেন। মাথা ফেটে গেছে ওনার। মেহরাজ তখন মাটির বুকে নিথর হয়ে গড়াচ্ছে। তার অবশ হয়ে আসা মস্তিষ্ক, চারপাশের ঝাপসা হয়ে যাওয়া আলো আর মরণ কামড়ের মতো চেপে বসা যন্ত্রণার মাঝেও সে শেষবারের মতো চোখ দুটো মেলে ধরার আপ্রাণ চেষ্টা করল। তার পুরো পৃথিবীটা যখন পুরোপুরি ব্ল্যাকআউট বা অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, ঠিক তার আগের শেষ সেকেন্ডে সে ঝাপসা চোখে দেখল ইমতাহা নামক রমণীটি তার পাশে বসে, অকুল কণ্ঠে কিছু বলছে। শুনছেন? ওহ আল্লাহ, ওনার মাথা ফেটে গেছে। বেশি রক্ত পড়ছে। ব্যাস এতটুকু কথা শুনেই মেহরাজ অজ্ঞান হয়ে গেল। তবে ইমতাহার এই উত্তেজিত কণ্ঠ শুনে প্রথমবারের মতো তার বিষাক্ত হৃদয়ে ফুল ফুটল। জীবনে এই প্রথমবার তার মায়ের পর কেউ তার জন্য চিন্তা করছে। এক সম্পূর্ণ অচেনা রমণীর বুক চেরা হাহাকার তার অবশ হতে যাওয়া হৃদয়ে এক অদ্ভুত আলোর কাঁপন তুলে গেল। মেহরাজের জ্ঞান ফিরল ঠিক 2 দিন পর। মেহরাজের চোখের পাতা দুটো যেন হাজার মনের লোহার পাত দিয়ে আটকে রাখা হয়েছিল। অনেক চেষ্টা করে, যন্ত্রণায় চোখ কুঁচকে সে যখন ধীরে ধীরে চোখের পাতা মেলল, তখন প্রথম ধবধবে সাদা সিলিং আর তীব্র অ্যান্টিসেপটিকের ঝাঝালো গন্ধটা তার নাকে এল। মাথার পেছনটায় এক অসহ্য, দগদগে যন্ত্রণা। মনে হচ্ছে কেউ যেন অনবরত হাতুড়ি দিয়ে পিটিয়ে চলেছে। সে আলতো করে তার ডান হাতটা তুলতে গিয়ে দেখল সেখানে স্যালাইনের ক্যানুলা গোজা। চারপাশের ঝাপসা আলোটা একটু স্বাভাবিক হতেই মেহরাজ বুঝতে পারল সে হাসপাতালের কেবিনে শুয়ে আছে। ধীর পায়ে তার দৃষ্টি গেল বেডের একপাশে। সেখানে 15 বছর বয়সী ছোট ভাই আবরাজ তার একটা হাত শক্ত করে আঁকড়ে ধরে বেডের এক কোণে গুটিসুটি মেরে মায়াবী মুখে ঘুমিয়ে আছে। ছেলেটার চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার দাগ স্পষ্ট। মেহরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মায়ের যাওয়ার পর এই একটা প্রাণকে আগলে রাখার জন্যই তো সে বেঁচে আছে। সে পরম মমতায় আবরাজের মাথায় হাত রাখতে চাইল, কিন্তু শরীরের চরম দুর্বলতায় হাতটা তুলতে পারল না। দৃষ্টিটা আরেকটু ঘোরাতেই মেহরাজের চোখ গিয়ে থমকে গেল কেবিনের দূরবর্তী কোণায় থাকা লেদারের সোফাটার উপর। সেখানে জাইন গ্রুপের দাপুটে কাণ্ডারি, তার বাবা মিরাজ জাইন স্যুট পরা অবস্থাতেই ক্লান্ত শরীরে মাথাটা পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। চুলে 2-1টা পাক ধরেছে, মুখের কঠিন রেখাগুলো এই দুদিনে যেন কিছুটা মলিন দেখাচ্ছে। মেহরাজ কখনো তার বাবাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় দেখেনি। জাইন ভিলাসের সেই পাথুরে দেওয়ালের শাসক আজ যেন এক পরাজিত, চিন্তিত পিতা। মেহরাজ পাশ ফিরে দেখল একটা নার্স কি লিখালিখি করছে। মেহরাজ ভাঙা কণ্ঠে ডাকল, সিস্টার। মধ্যবয়স্ক নার্স চমকে তার দিকে এগিয়ে এসে বলল, কথা বলবেন না? আপনি অসুস্থ? আমাকে এখানে কে নিয়ে এসেছে? মাথার দগদগে যন্ত্রণাটা এক পাশে সরিয়ে সে নার্সের মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে রইল। নার্স ফাইলটা বুকে চেপে ধরে একটু নরম গলায় বলল, আপনাকে তো প্রথম নিয়ে এসেছিল একটা সিএনজিওয়ালা আর 2টো ছেলে। আপনার আইডি কার্ড দেখে পরে আপনার ফ্যামিলিকে খবর দেওয়া হয়। তবে নার্স একটু থামল। মেহরাজের বাদামি চোখের মণি দুটো মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠল। সে হাতের ক্যানুলা অগ্রাহ্য করেই বেডে সামান্য সোজা হওয়ার চেষ্টা করে বলল, তবে কি? আর কেউ ছিল? হ্যাঁ, একটা মেয়েও ছিল।
মেয়েটার পরনে একটা কচি কলাপাতা সবুজ রঙের শাড়ি ছিল, পুরো ভেজা। সেই মূলত সিএনজিওয়ালাকে জোর করে রাজি করিয়ে আপনাকে হাসপাতালে এনেছিল। আপনার মাথা থেকে তখন ফিঙ্কি দিয়ে রক্ত ছুটছিল। মেয়েটা নিজের শাড়ির আঁচল দিয়ে আপনার ক্ষতস্থানটা চেপে ধরে রেখেছিল সারাটা পথ। এখানে যখন আপনাকে ইমার্জেন্সিতে নেওয়া হলো, তখন তার পুরো শাড়ি, হাত এমনকি মুখরক্তে ভেসে যাচ্ছিল। আমরা যখন ওনাকে ফর্ম ফিল আপ করতে বললাম, তখন উনি বললেন আপনাকে ঠিক চেনে না, রাস্তায় পেয়েছিল। মেহরাজ চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিল। নার্সটা আবার বলতে শুরু করল, তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। আপনার অনেক ব্লাড লস্ট হয়েছিল। আর আমাদের কাছে তখন এবি পজিটিভ ব্লাড ছিল না। মেয়েটার রক্ত এবি পজিটিভ ছিল, উনি আপনাকে রক্ত দিয়েছিল। আর কালকে আপনাকে দেখতে এসেছিল, তবে আপনার কেবিন ভিআইপি করে দেওয়ার কারণে আপনার সাথে দেখা করতে পারেনি। মেহরাজ বিস্ফারিত চোখে নার্সের দিকে তাকিয়ে রইল। তার অবশ হয়ে আসা শরীরটায় যেন আচমকা এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। সে অস্ফুট স্বরে বিড়বিড় করল, রক্ত দিয়েছে? ও আমাকে রক্ত দিয়েছে? হ্যাঁ। মেয়েটার শরীর অতটা শক্তপোক্ত ছিল না, তার উপর বৃষ্টিতে ভেজা। আমরা ব্লাড নিতে বারণ করেছিলাম, কিন্তু ওনার জেদের কাছে আমাদের হার মানতে হয়েছে। উনি শুধু একটা কথাই বলছিলেন, মানুষটা আমার সামনেই মরতে বসেছে, আমি ব্লাড না দিলে যদি কিছু হয়ে যায়। সত্যিই খুব ভালো মেয়ে। তবে কালকে যখন ওনার বাবা ওনাকে নিয়ে এসেছিলেন, মেয়েটা শুধু দূর থেকে কাচের উপারে আপনাকে একবার দেখে চলে গেছে। কথা বলে নার্সটা আবার নিজের কাজে মন দিল। মেহরাজ চোখ বুজে হাসল। আপনি আমার রক্তে মিশে গেছেন ইমতাহা, উহু আমার বৃষ্টিস্নাত বাগানবিলাস। এবার আমার থেকে নিজেকে আলাদা করবেন কি করে? ঠিক তখনই সোফা ছেড়ে মিরাজ জাইন ধীর পায়ে মেহরাজের বেডের পাশে এসে দাঁড়ালেন। নার্সের সব কথাই তার কানে গিয়েছে। জাইন গ্রুপের এই কঠোর কাণ্ডারির মুখে একাধারে বিস্ময় এবং গাম্ভীর্য। তিনি নার্সের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বললেন, সিস্টার, ওই মেয়েটার নাম, ঠিকানা বা ওনার বাবার কোনো কন্ট্যাক্ট নাম্বার কি আপনাদের রেজিস্ট্রি খাতায় আছে? জাইন পরিবার কারো রক্তের লিন এভাবে রাখবে না। আমি আজই ওনাদের একটা বড় অঙ্কের ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড আর ওনার বাবার জন্য ভালো কোনো জবের ব্যবস্থা করছি। নার্স একটু আমতা আমতা করে বলল, না স্যার। উনি কোনো ডিটেইলস রেখে যাননি। শুধু ওইটুকু কথাই ফর্মে লেখা ছিল যে ওনার বাসা মিরপুরে, আর ওনার বাবা একজন পুলিশ। 1 মাস লেগেছিল মেহরাজের সুস্থ হতে। তবে এই 1 মাসে সে মদ, বিড়ি ছুঁয়েও দেখেনি। দেখার প্রয়োজনও পড়েনি। বাড়িতে এসে ইমতাহার আইডি খুঁজে বের করেছিল, তবে প্রাইভেট ছিল। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ঝুলে থাকার পরও অ্যাকসেপ্ট করেছি। তবে প্রোফাইলে একটা ছবি ছিল, শাড়ি পরা হাসি মুখের একটা ছবি। এই একটা ছবি দেখে মেহরাজ রাত পার করে দিত। সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার প্রথম দিনটার কথা মেহরাজের স্পষ্ট মনে আছে। সবাই ভেবেছিল দ্য কোল্ড প্রিন্স হয়তো আগের মতোই রুক্ষ, বিধ্বংসী রূপ নিয়ে ফিরবে। কিন্তু মেহরাজ ফিরল এক বুক জমানো নীরবতা আর গভীর এক মায়া নিয়ে। সেদিন কার্জন হলের করিডোরে সিনথিয়ার সাথে হেঁটে যাচ্ছিল ইমতাহা। মেহরাজ দূর থেকে তাকে দেখামাত্রই তার পা দুটো থমকে গিয়েছিল। মন চেয়েছিল ছুটে গিয়ে মেয়েটার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে। কিন্তু মেহরাজের বুকে তখন ইমতাহার সেই দিনের কথাটা তীরের মতো বিঁধে গেল, এইসব মদখোর ছেলেদের আমি ভীষণ ঘৃণা করি। মেহরাজ এক মুহূর্তের জন্য চোখ বুঝল। সে খুব ভালো করেই জানে, জাইন গ্রুপের ক্ষমতার জোর দেখিয়ে সে চাইলে ইমতাহাকে নিজের বৃত্তে টেনে আনতে পারে। কিন্তু সে জোর করে ইমতাহার মনে নিজের জন্য কোনো করুণা বা বাধ্যবাধকতা তৈরি করতে চায় না। যার রক্ত তার শরীরে মিশে গেছে, তাকে পেতে হলে তো আর সামনাসামনি যাওয়ার দরকার নেই। সে তো অলরেডি মেহরাজের অস্তিত্বের অংশ হয়ে গেছে। মেহরাজ মনে মনে প্রতিজ্ঞা করল, আপনি আমাকে উশৃঙ্খল ভেবে ঘৃণা করেছিলেন ইমতাহা। আমি নিজেকে এমন এক মানুষে রূপান্তর করব, যা দূর থেকে দেখলেও আপনার গর্ব হবে। আমি আপনার সামনে আসব না, আপনার ছায়াও মারাব না, কিন্তু এই জীবনটা আজ থেকে শুধু আপনাকে সুরক্ষায় নিয়োজিত রইল। আর এভাবেই দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 3টি বছর। এতটুকু বলে মেহরাজ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেল। সে এই কথাগুলো আবরাজকে বলছিল এতক্ষণ। রাতে মেইডকে বলেছিল ইমতাহাকে খাবার দেওয়ার জন্য। ইমতাহা নাকি খাবার খেয়েছে। মেহরাজ আর রুমে যায়নি। রাতে ছাদে এসেছিল। তার পিছু পিছু আবরাজও এসেছিল। মেহরাজ আবরাজকে পাশে বসতে বলে নিজে থেকেই এই কথাগুলো তাকে বলে। সে আবরাজের কাঁধে একটা হাত রেখে মৃদু গলায় বলল, বুঝলি আবরাজ,
মা চলে যাওয়ার পর যখন এই পুরো দুনিয়াটা আমার কাছে একটা নরক মনে হতো, তখন ওই মেয়েটা, ওই ইমতাহা এক পশলা তাজা বাতাস হয়ে এসেছিল। ও নিজের অজান্তেই আমার এই অন্ধকার জীবনটাকে আলো দিয়ে ভরিয়ে দিয়েছে। ও রক্ত আজ আমার শরীরে বইছে রে। তাহলে বিয়ের দিন কেন চলে গিয়েছিল? মেহরাজ দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, সেই দিনটা ছিল শুক্রবার। ভার্সিটি বন্ধ ছিল, তাই বেলা 12টা পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছিলাম। আর তুই তখন সিলেটে গিয়েছিলি বন্ধুদের সাথে ট্রিপ-এ। বাবা কয়েকদিন ধরেই ঘ্যানঘ্যান করছিল মেয়েটার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কিন্তু আমি তখন ইমতাহাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না। বাবাকে তার কথা বলতেও ভয় লাগছিল। তো ওই দিন বাবা এসে আমাকে বলছে একটা পাঞ্জাবি পরে রেডি হওয়ার জন্য এক জায়গায় দাওয়াত খেতে যাবে। আমিও খুশি মনে রেডি সেডি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়লাম। এটুকু বলে থেমে মেহরাজ আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল সেই ভয়ঙ্কর দিনের কথাটা। বাবার সাথে গাড়িতে ওঠার সময়ও মেহরাজ ভাবেনি নিয়তি তার জন্য কি অপেক্ষা করে রেখেছে। সে ভেবেছিল হয়তো বাবার কোনো বিজনেস পার্টনারের বাড়ি বা কোনো পারিবারিক অনুষ্ঠান। গাড়ির এসি ঠান্ডা বাতাসের মাঝেও মেহরাজের মনে তখন গুনগুন করছিল ইমতাহা উদ্দেশ্য গাওয়া গানটা। সে মনে মনে ভাবছিল আর মাত্র কয়েকটা দিন, পড়াশোনাটা শেষ করেই বাবার সাথে সরাসরি ইমতাহার ব্যাপারে কথা বলবে। জাইন গ্রুপের উত্তরাধিকারী হিসেবে নয়, সোফিয়া শেখের ছেলে হিসেবে সে ইমতাহার বাবার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু গাড়ি যখন একটা সুসজ্জিত একটা বাড়ির সামনে এসে থামল, তখন মেহরাজের ভ্রু কিছুটা কুঁচকে গেল। গেটের বড় ব্যানারে জবলজবল করছে, শুভ বিবাহ। মেহরাজ গাড়ি থেকে নেমে বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কার বিয়ে বাবা? আমাকে তো আগে বলনি। মিরাজ জাইন তার চিরচেনা গম্ভীর গলায়, মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, ভেতরে চল, গেলেই দেখতে পাবি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মিরাজ জাইনের রহস্যময় হাসির পেছনের সত্যটা মেহরাজ তখনও আঁচ করতে পারেনি। বিয়ের বাড়ির আলোকসজ্জা আর সানাইয়ের সুর যেন তার বুকের ভেতর এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। জাইন পরিবারের বড় ছেলে হিসেবে মেহরাজকে বাড়ির ভেতরের একটা সুসজ্জিত ড্রয়িং রুমে এনে বসানো হল। তার পাশে এসে বসলেন কাজী সাহেব আর কয়েকজন মুরুব্বি। মেহরাজ কিছুটা বিরক্ত হয়ে বলল, বাবা, এসবের মানে কি? কার বিয়েতে আমাকে এভাবে বসিয়ে রাখা হয়েছে? মিরাজ জাইন মেহরাজের কাঁধে শক্ত করে হাত চেপে ধরলেন। তার চোখ দুটোতে তখন এক অনমনীয় জেদ। তিনি বললেন, চুপ করে বসে থাক, মেহরাজ। আজ তোর বিয়ে। আমি এই বিয়ে করব না, বাবা। আপনি আমাকে না জানিয়ে কিভাবে? মেহরাজ চিৎকার করে উঠতে চাইল। কিন্তু মিরাজ জাইন তার থেকেও চড়া গলায় কাজী সাহেবকে ইশারা করে বললেন, কাজী সাহেব, শুরু করুন। মেহরাজকে জোর করে সোফায় বসিয়ে রাখা হল। তার অবাধ্য, বিদ্রোহী চোখ দুটো তখন রাগে আর এক তীব্র মানসিক যন্ত্রণায় লাল হয়ে উঠেছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে তার স্নিগ্ধ বৃষ্টিস্নাত প্রেয়সীর মায়াবী মুখটা। তারপর মেহরাজ দীর্ঘশ্বাস নিয়ে আবরাজের দিকে তাকাল। ছেলেটা বরাবরই অধৈর্যশীল। উদাসীন কণ্ঠে বলল, তারপর কি? বিয়ে হয়ে গেল আমার ইমতাহার সাথে। বোকা হিটলার। নাম দেখে সন্দেহ হয়নি? ইমতাহা নামটা তো কমন রে, গাধা। মেহরাজের কথা শুনে আবরাজ কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। বড় ভাইয়ের এই চরম উদাসীনতায় সে যেন নিজের চুল নিজে ছিঁড়তে চাইছে। সে মেহরাজের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে উঠল, বাহি মেহু ভাই, তুমি তো পুরো লেজেন্ড। 3 বছর ধরে যে মেয়ের প্রোফাইল দেখে রাত পার করে দিলে, যার নাম জপতে জপতে কোল্ড প্রিন্স থেকে সাধু হয়ে গেলে, বিয়ের কাগজে সেই নামটা দেখেও তোমার মাথায় একবারও ঘণ্টা বাজল না? মেহরাজ আকাশের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসল। সেই হাসিতে আজ কোনো অহংকার নেই, আছে শুধু এক অদ্ভুত নিয়তির খেলা। সে আবরাজের মাথায় আলতো করে একটা গাঁটটা মেরে বলল, ধুর গাধা। অত কিছু ভাবার মতো মানসিক অবস্থা কি তখন আমার ছিল? একদিকে বাবার ওই নির্মম জোর জবরদস্তি, অন্যদিকে আমার চোখের সামনে তখন কেবলি ভেসে উঠছিল কলাপাতা সবুজ শাড়ি পরা সেই মেয়েটার মুখ। আমার মনে হচ্ছিল আমি অন্য কাউকে কবুল বলে নিজের ভালোবাসার সাথে, নিজের অনুভূতির সাথে বেইমানি করছি। কাজী সাহেব যখন খাতাটা আমার সামনে এগিয়ে দিলেন, রাগে ক্ষোভে আমার হাত কাঁপছিল। আমি তো পাত্রীপক্ষের কারো নাম দেখারও প্রয়োজন মনে করিনি। শুধু ভেবেছিলাম বাবা নিজের বিজনেসের স্বার্থে কোনো বড়লোকের অহংকারী মেয়ের সাথে আমাকে বেঁধে দিচ্ছেন। তাই চরম ঘৃণা আর অবহেলা নিয়ে সিটা করে দিয়েছিলাম। আকাশের মেঘগুলো যেন মেহরাজের গল্পের সাথে তাল মিলিয়ে আরও ঘনীভূত হতে লাগল। ছাদের এক কোণে দাঁড়িয়ে আবরাজ যেন পুরো ঘটনাটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল।
সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল। তাহলে বাসর রাতে কি হল? যখন তোমরা প্রথমবার সামনাসামনি হলে? ইমতাহা যখন দেখল তার বর আসলে কোনো অহংকারী ড্রাগখোর নয়, বরং সেই রক্তাক্ত বাইক আরোহী, যাকে সে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল। তোর কি মনে হয় বাসর ঘরে ঢুকতে পারলে আজ আমি সালমান খান হয়ে ঘুরলাম? আমি তো একটু ফাঁক পেয়ে ওইখান থেকে পালিয়ে বাড়িতে এসে পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলাম আমেরিকার উদ্দেশ্যে। 2 বছর পর ফিরে আসলাম যখন তখন সব ঠিকঠাক। আবরাজ ভ্রু কুঁচকে বলল, কিন্তু বাবা তো আমাকে বলেছিল তুমি হাই স্টাডির জন্য আমেরিকা গিয়েছ। এতসব কাহিনী আমি জানতেই পারিনি। ওই দিন তো আমি আকাশ থেকে পড়েছিলাম যেদিন তুমি বলেছিলে চিনিমিনি আপু তোর বাউ। মেহরাজ কিছু বলল না। আবরাজ আবার বলতে শুরু করল, আচ্ছা তুমি কিভাবে চিনলে যে চিনিমিনি আপুই ওই ইমতাহা, তোমার বউ? নিজের 6 বছরের ভালোবাসাকে কি এত সহজে ভোলা যায়? যদিও চেহারায় অনেক পরিবর্তন এসেছে, তবুও আমি ওকে চিনতে পেরেছিলাম। তবে বিয়ের সময় কাজী বলেছিল ইমতাহা বিনতে ইসরায়েল। আর ইন্টারভিউ দিনে ওর সকল ডকুমেন্টস এ বাবার নাম ছিল ইসরায়েল ইসলাম। বাকিটা আমার গোয়েন্দারা বের করেছে। আবরাজ কিছু বলার জন্য আবার মুখ খুলতেই মেহরাজ ধমক দিয়ে বলে উঠল, এত রাতে তুই ছাদে কি করছিস? যা ঘুমাতে যা। আর কখনো আমার মতো বোকামো করিস না জীবনে। আবরাজ মুখ লটকে উঠে চলে গেল। মেহরাজ একা দাঁড়িয়ে রইল ছাদের রেলিংটার পাশে। রাতের বাতাসটা এখন আরও বেশি ঠান্ডা লাগছে, যেন একটা প্রশান্তি বয়ে নিয়ে আসছে তার 3 বছরের দীর্ঘ মরুভূমির মতো জীবনে। আবরাজ চলে যাওয়ার পর পুরো ছাদটা একদম নিঝুম। মেহরাজ পকেট থেকে তার পুরনো ফোনটা বের করল। স্ক্রিনটা অন করতেই ভেসে উঠল ইমতাহার সেই পুরনো একটা ছবি, যা সে ইমতাহার অজান্তে তুলেছিল ফুল পাড়ার সময়। শাড়ি পরা এক চিলতে মিষ্টি হাসি। মেহরাজ আলতো করে স্ক্রিনের উপর আঙুল ছুঁয়ে ফিসফিস করে বলল, দ্য বিউটি অফ ফ্লাওয়ার্স ক্যানট বি হিডেন, ট্রু লাভ অ্যান্ড ফিলিংস ক্যান নেভার বি হিডেন। আমি আপনাকে ঠিকই চিনে নিয়েছি আমার বাগান বিলাস, কিন্তু আপনি কবে চিনবেন আপনার এই হিটলার বরকে? গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।